জায়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আসলে আসুক, আমার বউয়ের সাথে আমি রোমান্স করছি, এতে অন্যের কি? তাই বলে পাবলিক প্লেসে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই ভাইয়া? হঠাৎ অনিতার এহেন কথায় জায়ান পদ্ম দুজন দুদিকে ছিটকে দাঁড়ায়। জায়ান রেগে বলে, তোর কি সাধারণ জ্ঞান নেই? যখন তখন চলে আসিস। অনিতা আর না দাঁড়িয়ে দৌড়ে পালায়। এখানে থাকলেই বিপদ। জায়ান ধরে ঠিক কান মলে দিবে। অনিতা যেতে পদ্ম রেগে মেগে আগুন হয়ে বলল, বলেছিলাম আমি আপনাকে, ফাজিল ছেলে কোথাকার, সব সময় আমাকে এভাবে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেন আপনি। এতে করে বিস্তর হাসে জায়ান, নিজের মাথা চুলকায়, তারপর গান গাইতে গাইতে চলে যায়। যা শুনে পদ্মর রাগ দ্বিগুণ হয়। ইলোরা মাছ কেটে প্রতিবেশীদের কিছু দেয় আর বাকিগুলো রান্না করে। তাছাড়া মিষ্টি দই এগুলোও দিয়ে পাঠায় সোমাইয়া, শিমু আর কলিকে। দুপুরের ভোজন বেশ জমে। মাছের বড় মাথা জায়ান আর সুমনকে দেওয়া হয়। জায়ান জানে বড় মাছের মাথা পদ্মর খুব পছন্দ, তাই নিজে না খেয়ে পদ্মকে দিয়ে দেয়। পদ্ম ফিরিয়ে দিতে গেলে ধমকে ওঠে জায়ান। এতে করে চুপসে যায় পদ্ম, বিরক্তি করার অবকাশ থাকে না। তারপর বিকেলের দিকে পদ্ম আর জায়ান বাদে সবাই চলে যায়। বোরিং সময় কাটাতে রেশমা ক্রামবোর্ড নিয়ে আসে খেলার জন্য। অনেক দিন হয়েছে পদ্ম ক্রাম খেলে না। সে স্কুলে থাকাকালীন খেলা হতো, তাই পদ্ম বলল, আমিও খেলবো। জায়ান নিজের ক্রেডিট নিয়ে বলল, আমার সাথে খেলে কখনই জিততে পারবেন না। ইস, বললেই হলো, দেখা যাক কে জিতে। ওকে ডান। খেলা শুরু হলো। রেশমা আর পদ্ম এক দলে, জায়ান আর সুমাইয়া এক দলে, আর বাকিরা দর্শক হিসেবে বসেছে। জায়ানদের সাদা গুটি আর পদ্মদের কালো গুটি। প্রথম দিকে রেশমা পদ্ম ভালো খেললেও পরে আর পারছে না তেমন। জায়ান সব গুটি এক এক করে পকেটে ঢুকিয়ে দিচ্ছে। এদিকে পদ্মর আঙ্গুলে নখের কাছে রক্ত জমে গেছে, যা সব সময় এমন হয়। স্ত্রীকে টোকা দিলে এরকমটা হয়। এদিকে হাত ব্যথা করছে, অন্যদিকে পদ্ম বুঝে গেছে জায়ানের সাথে জয়ী হওয়া সম্ভব নয়। তাদের কালো গুটি এখনও 5টা বিদ্যমান, আর এদিকে জায়ানদের গুটি মাত্র 2টো আছে। আর সময়টাও এখন যেন তার খেলার শক্তি বেড়ে গেছে। জায়ান যেভাবে দেখিয়ে দিচ্ছে সেভাবে একের পর এক গুটি পকেটে পুড়ে যাচ্ছে। পদ্ম মনে মনে ভাবছে, আমি হতে দিতে পারি না, কিছুতেই না। তারপর বোর্ডে থাকা সব কটা গুটি আওলা জাওলা করে দেয়। সুমাইয়া রেগে গিয়ে বলল, আপু তুমি কি করলে? আর একটু হলেই আমরা জিতে যেতাম। জায়ান ব্যাপারটা বুঝতে পেরে বলল, আমি কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি বুঝলে সুমাইয়া। আমরা যে জয়ী হতাম এটা সবাই জানে, তাই ভেতরে ভেতরে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অবশ্য আমরা এখনও জিতেছি, ওরা হেরেছে, তাই ওদেরকে বলবো হেরো হেরো হেরো। পদ্মর গা পিত্তি জ্বলে যায় রাগে, তাই ওখান থেকে চলে আসে নিজের রুমে। পেছন পিছন জায়ানও আসে। পদ্মকে রাগাতে না পারলে যেন পেটের ভাত হজম হয় না জায়ানের। বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে পদ্ম। জায়ান পাশে দাঁড়িয়ে বলল, হেরো পিচ্ছি বউ আমার, আজকে আপনার আর খাবার খেতে হবে না বুঝলেন। এমনিতেই তো ঠকে গিয়ে পেট ভরে গেছে। হাঁ হাঁ করে হাসল। পদ্ম নিজেকে সামলাতে পারল না। জায়ানের পায়ের উপর দাঁড়িয়ে 2 হাতে গলা জড়িয়ে ধরে তারপর ধীরে ধীরে এগিয়ে যায়। জায়ান বুঝতে পারছে না পদ্ম ঠিক কী করতে চলেছে। এর মধ্যে পদ্ম এগিয়ে গিয়ে জায়ানের থুতনিতে কামড় দিয়ে দেয়। জায়ানের চক্ষু বিস্ফোরিত হয়ে যায়, সাথে খানিক আউট শব্দ করে। এতে প্রসন্ন হাসে পদ্ম। জায়ানকে ছেড়ে দিয়ে আগের ন্যায় দাঁড়ায়। জায়ানের মাথায় দুষ্টুমি খেলে যায়। নতুনভাবে পদ্মকে রাগাতে বলে, আমার আগেই আপনি আমাকে লাভ বাইট দিয়ে দিলেন, হাউ সুইট। পদ্মর কোমরে হাত রেখে বলল, লাভ বাইট মানে কি? এই যে আপনি আমাকে যেটা দিলেন। ছোট ছোট চোখ দুটো আরও ছোট করে তাকায় পদ্ম। মনে মনে আওড়ায়, কি বলে এই লোক, এত জোরে কামড়ে দিলাম অথচ কি বাইট টাইট বলছে। আলী এসে জোরে জোরে ভাইজান ভাইজান ডেকে চলেছে। তৈমুর রহমান তাকে দেখে বাসার ভেতরে নিয়ে আসে। সাথে করে অনেক বাজারের ব্যাগ নিয়ে এসেছে। মূলত জান্নাত তাকে পাঠিয়েছে বাজার সদাই দিয়ে। তৈমুর রহমান মাছ খেতে খুব পছন্দ করেন। জায়ানদের বাসায় পাশের একটা বিল থেকে অনেক ধরনের মাছ এনেছেন এরশাদ হোসেন। বেয়ের মাছ পছন্দ বলে আলীকে দিয়ে এই রাত্রিবেলা মাছ পাঠিয়ে দিয়েছেন। মাছ দেখে তৈমুর রহমান খুব খুশি হন। পদ্ম আলীর জন্য লেবুর শরবত করে আনে, তারপর শাশুড়ি মাকে কল করে। বিকালবেলা জায়ান আর পদ্ম হাঁটতে বের হয়, সাথে আলীও থাকে। এক পর্যায়ে কলসি হাতে সীমা নদীর পাড়ে আসে, যা দেখে লাজুক হাসে আলী। পদ্মকে দেখে সীমা কৌশল বিনিময় করে, পানি নিয়ে চলে যায়।
আর তার যাওয়ার পানে তাকিয়ে থাকে, যা দেখে জায়ান পদ্ম সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। সীমা যাওয়ার পর সামনে ফিরে তাকায় আলী। তাকিয়ে দেখে জায়ান পদ্ম তার দিকে কেমন করে তাকিয়ে আছে। শুকনো ঢোক গিলে আলী। দুজনে মিলে জেরা শুরু করে আলীকে। এক পর্যায়ে আলী বলে দেয় সীমাকে সে পছন্দ করে। পদ্ম মুচকি হেসে বলল, তাহলে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়ে কী বলেন? প্রসন্ন হাসে আলী। যা দেখে জায়ান মস্করা করে বলে, না, আলীর মনে হয় সম্মতি নেই এই বিয়েতে। দেখেন না, কিছু বলছে না, চুপ করে আছে। পদ্ম তখন বলে, নীরবতাই সম্মতির লক্ষণ। তারপর বিয়ের প্রস্তাব পাঠানো হয় সীমাদের বাসায়। সীমার বাবা নেই, আর্থিক অবস্থাও তেমন উন্নত নয়, যার কারণে আলীর মতো ছেলেকে সদরে গ্রহণ করে তারা। তারপর একটা সুন্দর দিন দেখে বিয়ে হয় দুজনের। জায়ান পদ্ম ফিরে আসে। বিয়ের কারণে অনেক দিন ছুটি নেওয়া হয়েছে। ছুটি ফুরিয়ে এসেছে, ঢাকায় ফিরে যেতে হবে জায়ানকে। একটা কলেজে অধ্যয়নরত আছে জায়ান। এখন পদ্মর একদম ইচ্ছে করছে না ঢাকায় যেতে। তার ইচ্ছে জান্নাত আর অনিতার সঙ্গে কিছুদিন হেসে খেলে দিন কাটাতে। জান্নাত এরশাদ হোসেন গ্রামেই থাকেন। জায়ানের চাচার বাসা ঢাকা, সেখানেই তারা মাঝে মাঝে যায় বেড়াতে। অবশ্য এখন জায়ান আলাদা বাসা ভাড়া নিয়ে থাকে। বর্তমানে জায়ান চাচ্ছে পদ্মকে সাথে নিয়ে যাবে। অবশ্য সবার সামনে বলতে পারছে না, শুধু পদ্মকে খোঁচাচ্ছে। পদ্ম যেন নিজেই যায় জায়ানের সাথে। পদ্ম ও নাছর বান্দা যাবে না মানে যাবে না। তারপর আর কি, সব কিছু গুছিয়ে দেয় জান্নাত। জায়ান সবাইকে বলে সালাম জানিয়ে চলে যায় ঢাকায়। রাগ করে পদ্মর সাথে একটি কথাও বলে না। পদ্ম জান্নাতের এবং অনিতার সাথে হেসে খেলে দিন পার করলেও জায়ানকে খুব মিস করে। খুব কথা বলতে ইচ্ছে করে। জায়ানের কথাগুলো বড্ড মিস করে। মাগরিবের নামাজ পড়ে ফোন হাতে নিয়ে বসে আছে পদ্ম। জায়ান কল করবে কিনা ভাবছে বসে বসে। জায়ান সে যে সকালে গিয়েছে এই অবধি কোনো কল করেনি পদ্মকে। শুধু জান্নাতকে কল করে জানিয়েছে সে ঠিকমতো গিয়ে পৌঁছেছে। অনিতা পেছন থেকে হঠাৎ করে হালুম বলে চেঁচিয়ে উঠল, যার ফলে পদ্ম ভয়ে কান চেপে ধরে আল্লাহ বলে চিৎকার করে ওঠে। অনিতা ভাবতেও পারেনি পদ্ম এতটা ভয় পেয়ে যাবে। সাথে সাথে জড়িয়ে ধরে বলল, ভাবিমণি, তুমি এতটা ভয় পাবে আমি বুঝতে পারিনি, সরি। এই দেখো কান ধরছি। পদ্ম মুচকি হেসে বলল, দূর পাগলি, আমি একদম রাগ করিনি। ছোট থেকেই আমি একটু এরকম ভীতু, অল্পতেই খুব ভয় পেয়ে যাই। তখন অনিতা হাসতে হাসতে বলল, জানো ভাইয়া একটা ভীতুর ডিম। ভাইয়া একা ঘুমাতে ভয় পেত রাতের বেলা, তাই আমাকে সাথে নিয়ে ঘুমাতো। তোমার আর ভাইয়ার মধ্যে অনেক মিল রয়েছে কিন্তু, তাই না? তাই তো মনে হচ্ছে। নাস্তা করবে? আজকে একটা জিনিস তৈরি করেছি, খাবে? চলো। ওয়াও, কী তৈরি করেছো? চলো, দেখবে আর খাবে। পদ্মকে টেনে ড্রয়িং রুমে নিয়ে চলে অনিতা। আলুর দম তৈরি করেছে সে। পদ্ম দেখে খুব খুশি হয়, কারণ পদ্মর আলুর দম খুব খুব পছন্দ। একটা বড় ডিশে নিয়ে এরশাদ হোসেন, জান্নাত, পদ্ম আর অনিতা একসাথে মেঝেতে বসে খেতে শুরু করে। মেঝেতে বসে একসাথে খাওয়ার মজাই আলাদা। এরশাদ হোসেন তার ছোটবেলার গল্প বলছেন আর মনোযোগ দিয়ে শুনে চলেছে, সাথে আলুর দম খাচ্ছে। এরকম করে পদ্ম জায়ানের কথা একদম ভুলে যায়। এদিকে জায়ান বেচারা একটু পর পর ফোন চেক করে পদ্ম কোনো কল বা মেসেজ দিয়েছে কিনা, কিন্তু বেচারা বারবারই নিরাশ হয়, তাই রাগ করে ফোন বন্ধ করে রেখে দেয়। আজকে অনিতা আর পদ্ম মিলে শপিং করতে বের হয়েছে। দুজনে মিলে প্রথমে শপিং করবে, তারপরে রেস্তোরাঁয় খাবে। এরকম ঘুরে ফিরে ওদের বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। মেয়েদের শপিং বলে কথা। বাসায় ফিরে মাগরিবের নামাজ পড়ে চা তৈরি করে সবাইকে দিয়েছে, সাথে নিজেও খেয়েছে। তারপর বালিশে হেলান দিয়ে বসে পদ্ম খুব মাথা ব্যথা করছে তার। চুলগুলো টেনে ধরে, ধীরে ধীরে যেন বেড়ে চলেছে ব্যথা। জান্নাত কি কথা যেন বলতে এসে দেখে পদ্ম নিজের মাথায় হাত দিয়ে বসে আছে। তাকে জিজ্ঞাসা করতে বলল, মাথা ব্যথা অনেক? জান্নাত পদ্ম চুলে বিলি কেটে কেটে তেল দিয়ে চুলগুলো হালকা করে টেনে দেয়। এতে অনেকটা আরাম বোধ করে পদ্ম। তারপর এশারের আজান হলে নামাজ পড়ে কোনো রকম একটু খেয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে গানের শব্দে ঘুম ভেঙে যায় পদ্ম। মাথা চেপে ধরে উঠে বসে। ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে পদ্ম। আর সে ঘুম এখন 10টায় ভাঙল। এখনও মাথা ব্যথা রয়ে গেছে, তার উপর এত সাউন্ড গানের। পদ্মর খুব রাগ লাগছে। এরা এত গান কিভাবে শোনে বোঝে না পদ্ম। যেমন মা তেমনি হয়েছে তার ছেলে। 3 ছেলে মেয়ের জননের পছন্দের হিন্দি গান। মে তেনু সমাজ যাও কি না তেরে বিনা লাগতা জি। পদ্মর কাছে খুব অবাক লাগে উনি এ বয়সে কিনা এই গান শোনেন। যাই হোক, পদ্ম রুম থেকে বেরিয়ে নিচে নেমে রিমোট হাতে নিয়ে গান বন্ধ করে দেয়।
জান্নাত কিচেন থেকে আস্তে আস্তে বলল, এই গানটা বন্ধ করলো কে? পদ্ম মলিন মুখে বলল, আম্মু, আমি বন্ধ করেছি। কেন পদ্মমা? গান শুনতে শুনতে কাজ করতে আমার অনেক ভালো লাগে, লাগিয়ে দে তো আবার। এটা বলে উনি আবার কিচেনে চলে গেলেন। পদ্ম কী করবে বুঝতে পারছে না। সে নিজ হাতে কিছুতেই গান চালাবে না, যেটা তার অপছন্দের তালিকায় একটা। তাছাড়া ইসলামী দৃষ্টিকোণ থেকে গান শোনা নিষেধ। মূলত সেই কারণে পদ্ম গান পছন্দ করে না। জান্নাত আবার এসে বলল, কী রে, চালা গানটা। আচ্ছা দে, আমি চালিয়ে দিচ্ছি। আম্মু, আমার কিছু কথা শুনবে? পরে শুনবো, রান্না করে নিই তারপর। তোমাকে এক্ষুনি শুনতে হবে, চলো। তারপর পদ্ম জোর করে সোফায় নিয়ে বসায় জান্নাতকে আর বলে, গান শোনার বিষয়ে হাদিস কি বলে জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতর এমন কিছু লোকের আগমন হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও গান বাজনাকে বৈধ মনে করবে। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন এবং তাদের আকৃতি বিকৃত করে বানর ও শূকরে পরিণত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা আমাকে সারা বিশ্বের জন্য রহমত ও পথপ্রদর্শিত হিসেবে প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র, বাঁশি, মূর্তি, জাহেলি যুগের কুপ্রথা মিটানোর জন্য হুকুম করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাজনা অন্তরের মুনাফিকি সৃষ্টি করে, যেমনভাবে পানি দ্বারা খেতে শস্য বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন গান বাজনা, গায়িকা, নারী ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন হবে, যখন মদ্যপান শুরু হবে, তখন তোমরা অপেক্ষা করো একটি লাল বর্ণযুক্ত বায়ুর, ভূমিকম্পের, ভূমিধসের, আকৃতি বিকৃত হয়ে যাওয়ার, শিলাবৃষ্টির এবং কিয়ামতের নিদর্শন সমূহের, যেগুলো একের পর এক প্রকাশ হতে থাকবে। যেমন কোনো মালা ছিঁড়ে গেলে দানাগুলো একের পর এক পড়তে থাকে। গান বাজনা কতটা ভয়াবহ তা উপরিউক্ত হাদিস দ্বারা বোঝা যায়। এ থেকে দূরে না থাকলে পরকালের কতটা ভয়াবহ হতে পারে কখনো ভেবে দেখেছেন কি? অনেকেই বলে গান শুনলে মন ভালো হয়। আসলে কি তাই? যদি তাই হতো তাহলে কোরআন হাদিসে এত কড়াকড়িভাবে গানকে শুনতে নিষেধ করা হতো না। গান মন ভালো করার কোনো মাধ্যম নয়, বরং গানের মাধ্যমে শরীরে উত্তেজনা সৃষ্টি হয়, মাতলামির ভাব হয়, নাচানাচি লাফালাফি করতে ইচ্ছে হয়। গান দিয়ে পাগলামির বহিঃপ্রকাশ ঘটে। শুধু তাই নয়, গান বাজনা শুনতে যদি কেউ জায়েজ এবং ভালো মনে করে, হারামকে হালাল বানানোর কারণে ঈমান নষ্ট হবে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। মন ভালো করার প্রকৃত ও একমাত্র পন্থা হলো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা ঈমানদার তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে। জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সুতরাং মন ভালো করতে গান বাজনা নয়, আল্লাহর জিকিরই যথেষ্ট। গান বাজনা, টিভি দেখা নয়। জান্নাত নিজের ভুল বুঝতে পেরে বলল, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আল্লাহ আমাকে মাফ করুন, আমিন। অর্থ, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। তারপর থেকে জান্নাত গান শোনা ছেড়ে দেয় এবং ছেলে মেয়েদেরকেও নিষেধ করে। পদ্ম অনেকগুলো সুন্দর সুন্দর গজল নাতে রাসূল জান্নাতের ফোনে ডাউনলোড করে দেয়, যা শুনলে মন ভালো হয়ে যায়, কবরের কথা স্মরণ হয় এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশি বেশি স্মরণ হয়। জান্নাত পদ্মর মাথায় হাত বুলিয়ে বলল, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া তোকে বৌমা হিসেবে পেয়ে। পদ্ম জান্নাতকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ তাআলা আমাকেও আরেকটা আম্মু দিয়েছে, তাই তার কাছে হাজারো শুকরিয়া। জান্নাত পদ্মর কপালে চুমু এঁকে দেয়। এতে পদ্ম পরম আবেশে চোখ বন্ধ করে বলে, আচ্ছা আম্মু, আমি যখন তোমার ছেলের সাথে ব্রেকআপ করেছি তখন আমার উপর রাগ হয়নি তোমাদের? তোমার ছেলে তো ধরে বসে আছে, তার সাথে ব্রেকআপ করে আমি বিয়ে করেছি। জান্নাত পদ্মর চুলে বিলি কাটতে কাটতে বলল, প্রথম খুব রাগ হয়েছিলাম তোর প্রতি, তার উপর জায়ানের অবস্থা দেখে খুব কষ্ট হতো। ছেলেটা আমার এমনিতেই রাতে ঘুম আসে না, এরপরে তো একদমই ঘুম চলে যায়। শুধু বলতো, আম্মু আমি চোখ বন্ধ করলে ওনাকে দেখতে পাই, উনি কেন এত বড় শাস্তি দিলেন আমাকে? এছাড়া অন্য যে কোনো শাস্তি দিতে পারতেন তো। আম্মু জানো, আমার না একদমই খেতে ইচ্ছে করে না, কিছুই ভালো লাগে না, সব কিছু কেমন অসহ্য লাগে। তখন খুব বকতাম তোকে, তোর কারণেই তো আমার ছেলের এমন অবস্থা।
তারপর যখন ধীরে ধীরে জায়ান স্বাভাবিক হয়ে ওঠে তখন ভাবলাম আমার ছেলেরই ভুল ছিল। বিয়ের পূর্বে প্রেম ভালোবাসা তো হারাম। হারাম থেকে বাঁচতেই মেয়েটা আমার ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহ পাক তাই চেয়েছেন হয়তো। তাছাড়া এর 2 বছর পর তুই আমার সাথে যোগাযোগ করলি এবং তোর সমস্যার কথা জানালি, তখন তোর উপর থেকে সব রাগ চলে যায়। আমার আম্মু জানলে আমাকে কখনো মাফ করতো না জানো, কিন্তু দেখো এখন আব্বু আম্মু সবাই কত খুশি। হ্যাঁ রে, বুঝতে পারছি কোনো বাবা মাই এটা মেনে নেবেন না। ইমান চাচা আর ইরার সাহায্যেতেই আমি ব্রেকআপের সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম, না হয় জানি না কি করতাম। জান্নাত চমকে উঠে বলল, কি বলছিস পদ্ম? ইমান ভাই আর ইরা তোকে সাহায্য করেছে? এটা কিভাবে সম্ভব? তারা নিজেরাই তো বলেছিল যে তোর অন্যত্র বিয়ে হয়ে গেছে, কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে ওনারা জানতেন তোর কোনো বিয়ে হয়নি। তাছাড়া এটাও কখনো বলেনি যে ওনারা তোকে সাহায্য করেছেন। কিন্তু আম্মু, চাচা কেন এরকমটা বললেন যে আমার বিয়ে হয়ে গেছে? এরকম কোনো কথা তো ওনাদের সাথে হয়নি আমার। আচ্ছা আম্মু, ইরা কোথায়? আমাদের বিয়েতে ওকে তো দেখলাম না। ও কি আসেনি তাহলে? আচ্ছা, আমি কি একবার ভাইজানকে জিজ্ঞাসা করে দেখব উনি কেন এরকমটা বললেন? না আম্মু, থাক। এতে যদি পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় তাহলে আমার একদম ভালো লাগবে না। তোমরা কত সুন্দর মিলেমিশে এখনও থাকো, এটা না হয় অজানাই থাক। আচ্ছা ঠিক আছে, তুই এবার নাস্তা করে নে। কত বেলা হয়েছে, এখনও কিছু খাসনি। মাথা ব্যথা কমেছে? এখনও কিছুটা রয়ে গেছে। ভাবছি আগে শাওয়ার নিব তারপর খাবো। তোমরা সবাই খেয়েছো? অনিতা কোথায় আম্মু? ওর কথা আর বলিস না, এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছি। এই মেয়ের শ্বশুরবাড়ি গেলে কী যে অবস্থা হবে আল্লাহ তাআলাই জানেন। ঝাঁটার বাড়ি কপালে আছে দেখে নিস তুই। হা হা করে হেসে দিল। আমার আম্মু এই কথা বলতো আমাকে, কিন্তু দেখো হলো তার উল্টো, তাই না? তাই তো। পদ্ম শাওয়ার নিয়ে এসে ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে নিল। তারপর ফোন হাতে নিয়ে জায়ানকে কল করে, কিন্তু জায়ানের ফোন বন্ধ বলছে। তাই ফোন রেখে অনিতাকে ডেকে নিয়ে একসাথে নাস্তা খেয়ে নিল। এমনি করে দিন অতিবাহিত হতে লাগলো, কিন্তু জায়ান পদ্মর সাথে কোনো কথা বলে না। জান্নাতের সাথে একটু কথা বলে আবার ফোন বন্ধ করে রাখে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। জায়ান কোনো কথা বলে না। পদ্মর খুব খারাপ লাগে, তাই অনিতাকে সাথে নিয়ে রওনা হয় ঢাকায়। জায়ান মাত্র ফিরেছে বাসায়। মসজিদে মাগরিবের নামাজ পড়ে তারপর এসেছে বাসায়। কলেজ শেষে বন্ধুর বাসায় ইনভাইট ছিল, সে কারণে বাসায় ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে যায়। এসে বাথরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে একটা টি-শার্ট পরে নেয়। তারপর দেয়ালের দিকে নজর পড়ল। দেয়ালে থাকা দৃশ্যের পেন্টিংটা বাঁকা হয়ে আছে, তাই সেখানে গিয়ে পেন্টিংটা সোজা করে দিল। তখন পেছন থেকে 2 হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে জায়ানকে। হঠাৎ ঘটনার আকস্মিকতায় বরকে যায় জায়ান। হাত দুটোর দিকে খেয়াল করতে মালিককে চিনতে বেশি সময় লাগলো না। ফলস্বরূপ মুচকি হাসি দিয়ে আবার মুখ গোমড়া করে ফেলে। পদ্ম করুণ কণ্ঠে বলল, আমাকে একদম ভুলে গেছেন আপনি মিস্টার নির্ঘুম। একটা কল দিলেন না এবং আমারটাও রিসিভ করলেন না। জায়ান পদ্মর হাত ছাড়িয়ে নিয়ে অভিমান ভরা কণ্ঠে বলল, তাতে তো আপনার কিছু যায় আসে না, তাই না? আপনি তো এখনও আপনার প্রাক্তন স্বামীকে ভালোবাসেন, তার সাথে কথা বলেন। আচ্ছা, তাকে যদি এত ভালোবাসেন তাহলে ডিভোর্স দেওয়ার কি প্রয়োজন ছিল বলতে পারেন? জায়ানের এহেন কথায় মাথা ঘুরিয়ে আসে পদ্মর। কী সব আবল তাবল বকছে জায়ান। তাই আজ চুপ করে থাকলো না। পদ্ম দারাজ গলায় বলল, যেখানে আপনি ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়েই করিনি সেখানে ভালোবাসা কোথায় থেকে আসবে? আস্তাগফিরুল্লাহ। আপনি আমার এক এবং একমাত্র স্বামী। আপনাকে এরকম বাজে কথা কে বলেছে বলুন তো, যে আমার অন্য কারো সাথে বিয়ে হয়েছে, আবার ডিভোর্সও হয়েছে? আমি নিজেই জানি। কিভাবে জানলেন শুনি? আমি আপনার মামার বাসায় গিয়েছিলাম। সেখানে এক ভদ্র মহিলা বলেছিলেন যে বাড়িওয়ালার ভাগ্নির বিয়ে বলে সবাই গ্রামের বাড়ি গিয়েছে। আচ্ছা, তো বাড়িওয়ালার ভাগ্নি কি আমি একা? আমার আপু কি বাড়িওয়ালার ভাগ্নি নয়? জায়ান বড় বড় চোখে তাকায় পদ্মর দিকে। আসলেই তো, সে তো এটা ভেবে দেখেনি কখনো। খাটে বসে বলল, আমাদের বিয়েটা কিভাবে হলো বলেন তো? কিছুটা দূরত্ব নিয়ে পদ্ম খাটে গিয়ে বসে। তারপর নিজের আঙ্গুলগুলো খুঁড়তে খুঁড়তে বলে, একটা সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হই আমি। মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করি। এর মধ্যে কিছু কিছু বিয়ের ঘর আসতে থাকে। বিয়ে যেন পাকাপাকি না হয় সেই টেকনিক অবলম্বন করি। একদিন কি হয়েছে জানেন? পাত্র নিজে আসবে দেখতে, পছন্দ হলে বিয়ে। তো আমি করলাম কি, সকালবেলা থেকে ডিপে রাখা পানি যেগুলো কিছুটা বরফ জমেছে ওই পানিগুলো ইচ্ছে মতো খেয়েছি।
জানেন তো আমার ঠান্ডার প্রকোপ রয়েছে, তো সেটাকেই কাজে লাগাই আমি। ঠান্ডা পানি খেতে খেতে একসময় নাকের পানি চোখের পানি পড়ে করুণ অবস্থা আমার। তো যথাসময়ে পাত্রপক্ষ দেখতে আসলো। ঠান্ডা সাধারণত মানুষের হয়, এটা কোনো ব্যাপার না, কিন্তু সাধারণ ব্যাপারটাকে অসাধারণ বানিয়ে দিলাম আমি। জায়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে? বলছি শুনুন। পাত্রের মণি বলল, আহারে, আজকে ঠান্ডা লাগতে হলো? ডেসলোর ওষুধটা খেয়ে নিয়েও ঠিক হয়ে যাবে। আমি বললাম, হবে না আন্টি, ইনফ্যাক্ট কখনোই ঠিক হবে না। ভদ্রমহিলার সাথে আসা সবাই অবাক হয়ে তাকায় আমার দিকে। তখন আমি বললাম, এই ঠান্ডার সমস্যা আমার জন্মগত, তাই কখনোই ভালো হবে না। এটা বলে আরও চোখে তাকালাম পাত্রর দিকে। মশায় ভ্রুকুচকে তাকিয়ে আছে আমার দিকে। তখন আমার খুব হাসি পায়, খুব কষ্টে হাসি সংবরণ করি। সবার সামনেই লম্বা করে নাক টেনে নিজের ওড়না দিয়ে মুছে নিলাম। এতে করে সবার মুখশ্রীগুলো দেখার মতো হয়। তখন হা হা করে হাসলো। আপনার বাসার কেউ ছিল না সেখানে? তখন আপনাকে কিছু বলেনি? ছিল আপু। আপু আমাকে কিছু বলবে না আমি খুব ভালো করেই জানতাম। তারপর কি হলো? কি আর হবে, আমার ঘরের চৌকাঠে পা রাখেনি দ্বিতীয়বার। এরকম করে বিয়ের ঘর ভেঙেছি। তবে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কম কথা শুনতে হয়নি। আম্মুকে শুধু তারা কথা শুনিয়ে বলতো, মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছ না কেন, হচ্ছে না কেন। এ নিয়ে আম্মু খুব দুশ্চিন্তা করতো। আর হ্যাঁ, এর মধ্যে আমি আপনার আম্মুর সাথে যোগাযোগ করি। তখন 2 বছর হয়ে গেছে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আম্মুর থেকে জানতে পারি আপনি চাকরি ট্রাই করছেন। আল্লাহ তাআলার কাছে খুব করে চাইছিলাম আপনার জন্য ভালো একটা চাকরি হয়, যাতে আব্বু আপনাকে পছন্দ করে। আমার আব্বু একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তাই আব্বু সবসময় চাইতো সরকারি চাকরি করে এমন ছেলের সাথে আমার বিয়ে দিতে। একদিন তাই হলো, আপনার সরকারি কলেজে চাকরি হলো এবং আপনার আম্মু বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন। সেদিন কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না আপনাকে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে 10 রাকাত নফল নামাজ আদায় করেছিলাম। তারপর অনিতা, অর্পিতা আপু জানালো আপনি আমার কথা কিছু জানেন না, তার আপনাকে সারপ্রাইজ দিতে চায়। তারপর কি হয়েছে আপনার তো জানা আছে, তাই না? আচ্ছা, আপনি এখানে কিভাবে আসলেন? অনিতার সাথে এসেছি। ও আমাকে এখানে পৌঁছে দিয়ে হোস্টেলে চলে গেছে। ওহ আচ্ছা। জায়ানের ফোনে কল আসে। জায়ান ফোন হাতে নিয়ে দেখে রফিক কল করেছে। জায়ান ফোন রিসিভ করে বারান্দায় চলে যায়, আর পদ্ম চা বানাতে যায় কিচেনে। তারপর চা নিয়ে রুমে আসলে জায়ান বলল, আগামীকাল জেসিদের বাসায় যাব আমরা। আপনি সব কিছু গুছিয়ে রাখেন। কলেজ থেকে এসে বিকেলের দিকে যাব। হঠাৎ জেসিদের বাসায় কেন যাবে তারা? এ নিয়ে ভাবতে থাকে পদ্ম। জায়ান আর পদ্ম কিছু সময় আগে জেসিদের বাসায় এসে পৌঁছায়। এ বাসায় এসে পদ্ম জানতে পারে জেসির জন্য খুব ভালো একটা বিয়ের ঘর এসেছে, কিন্তু জেসি বিয়ে করবে না বলে জেদ ধরে বসে আছে। আর সেজন্যই রফিক জায়ান আর পদ্মকে আসতে বলেছে। তারা যেন বুঝিয়ে সুঝিয়ে রাজি করে জেসিকে। খবরটা শোনার পর থেকে পদ্ম খুব এক্সাইটেড হয়ে আছে। জেসির বিয়েতে কি কি করবে এর মধ্যে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। এখন দেখা যাচ্ছে কথাটা একদম বাস্তব। যাই হোক, জেসি জায়ান পদ্মকে দেখে খুব খুশি হয়। কাজের মেয়ে সুমিকে দিয়ে অনেক রকমের ফল নিয়ে আসে জায়ান পদ্মর জন্য। খেতে খেতে পদ্ম বলল, আপু পাত্রকে একটু দেখো না, তারপর না হয় সিদ্ধান্ত নিবে। আর দেখতে আসলে তো বিয়ে হয়ে যায় না, তাই না? আমাকে কত শত লোক দেখতে আসছে ভাবতেও পারবে না তুমি। কই, আমার কি অন্য কোথাও বিয়ে হয়েছে বলো? পদ্মর কথা শুনে জেসি নিজের বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা এই ব্যাপার, তোমাদের বাপি আসতে বলেছে তাই না? তাই বলি, হঠাৎ আমাদের বাসায় তোমাদের আগমন। এখন বুঝতে পারছি আসল ঘটনা কোথায়। মেয়ের কথা শুনে করুণ চোখে তাকায় রফিক। যারা দুষ্টুমি করে বলে, বাপি তো ঠিক কাজ করেছি, বুড়ি হয়ে যাচ্ছ দিনকে দিন। এখন যদি তোমাকে শ্বশুরবাড়ি পাঠানো না হয় তাহলে তো তোমাকে কেউ তাদের ঘরের বউ করবে না, বুড়ি বলবে সবাই। তখন কি হবে বলো তো? যারার কথা শুনে রেগে যায় জেসি আর বলে, শ্বশুরবাড়ি যাওয়ার শখ নেই আমার। তোর ইচ্ছে হলে বলে দে ওই ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে দিই, আর আমি সারা জীবন বাপির সাথে থাকবো। এবার জায়ান বলল, এভাবে তুমি কতদিন থাকবে? 5 বছর, 10 বছর। কিন্তু একসময় ঠিক আফসোস করবে, তখন নিজের প্রতি নিজের বিতৃষ্ণা চলে আসবে। একাকিত্ব বোধ করতে করতে শেষ হয়ে যাবে। বাপি তো থাকবে, তাহলে একাকিত্ব বোধ কেন করব? রফিক মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, মা রে, বাপি তো সারা জীবন বেঁচে থাকবো না, তখন তো আমি মরেও শান্তি পাবো না।
বাপি, এমনও হতে পারে আমার মৃত্যু তোমার আগে হয়ে গেল। মৃত্যু তো আর বয়স দেখে হয় না, তাই না? জেসির কথা শুনে পদ্ম জায়ান বুঝতে পারল তাকে বোঝানো সহজ কাজ নয়, তাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। জায়ান বসে বসে ফোন স্ক্রল করছে আর পদ্ম পায়চারি করছে। জেসিকে কি করে রাজি করানো যায় ভেবে পায় না সে। পায়চারি করতে করতে পদ্ম বলল, কিছু আইডিয়া দিন না, বসে বসে ফোন ইউজ করলে মাথায় কিছুই আসবে না। কথাটা শেষ করে পাশে তাকিয়ে দেখে জায়ান নেই। পদ্ম ঠোঁটে আঙুল রেখে ভাবনার ভঙ্গিতে বলল, ইমা, কোথায় গেলেন উনি? দূর, ভাল লাগে না কচুর মাথা, এত দুশ্চিন্তা আমার এই ছোট্ট মাথাটা নিতে পারে? নিজে নিজে খানিকক্ষণ বকবক করে পদ্ম। তখন জায়ান এসে পদ্মকে খাটে বসিয়ে হাতে চুড়ি পরিয়ে দেয়। আজকে চেক শাড়ি পরেছে পদ্ম, হাতে সোনালি একজোড়া চুড়ি পরেছে, যা দেখে জায়ান অনলাইন থেকে কাচের চুড়ি অর্ডার করে আনে আর এখন হাতে পরিয়ে দিচ্ছে। হলদে ফর্সা রাঙা হাতে ফুটে উঠেছে যেন চুড়িগুলো। পদ্ম নেড়েচেড়ে দেখতে লাগলো। চুরির শব্দের ঝংকারের সাথে পদ্মর হাসিও যেন খেলে যাচ্ছে। জায়ান প্রশান্তের হাসি হাসে। তারপর চুলের খোপায় বেলি ফুলের গাছরা সেট করে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায় পদ্মকে। তারপর পিছন থেকে জড়িয়ে ধরে পদ্মর কাঁধে থুতনি রাখে জায়ান। দুই হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকে রাখে পদ্ম। মাঝে মাঝে আঙ্গুলের ফাঁকে জায়ানকে দেখে যা দেখে বিস্তৃত হাসে জায়ান। একটু পর জায়ানকে চমক দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পদ্ম বলল, যা যা কাল্লা খায় দেন মিস্টার নির্ঘুম। যে মেয়েটা এতক্ষণ লজ্জারাঙ্গা হয়েছিল হঠাৎ তার কি হলো কিছুই বুঝতে পারল না জায়ান, তাই মিনমিন করে জবাব দিল, ও আইয়া কি। তারপর জায়ানকে ছেড়ে দিয়ে পদ্ম বলল, আপনাকে যে কী বলে ধন্যবাদ দিব, আপনার জন্য দারুণ আইডিয়া খুঁজে পেলাম। জায়ান কিছুই বুঝতে পারল না কিসের কথা বলছে পদ্ম। পদ্মকে খাটে বসিয়ে জিজ্ঞাসা করলো জায়ান, কি হয়েছে? পদ্ম বলল, জেসি আপুকে বিয়েতে রাজি করানোর আইডিয়া খুঁজে পেয়েছি। আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন, তাহলেই হবে। কি করতে হবে বলেন? পদ্ম জায়ানকে সবটা বুঝিয়ে দেয় কি কি করতে হবে। জায়ান সবটা শুনে বলল, এতে কি কোনো কাজ হবে বলেন তো? ইনশাল্লাহ হবে মনে হচ্ছে। তখন আমাদের দুজনকে একসাথে দেখে জেসি আপু দাঁড়িয়ে থেকে তাকিয়েছিল। তখন মনে হয়েছে এইভাবেই আমরা বোঝাতে পারবো জেসি আপুকে। আচ্ছা দেখুন কতটা কাজ হয়। আপনার সাথে রোমান্স করতে আমি এক পায়ে দাঁড়িয়ে। হা হা করে হাসল। আচ্ছা, তো আপনি আছেন সুযোগের সদ্ব্যবহার করার ধান্দায়, তাই না? খাবার টেবিলে বসে জায়ান পদ্মকে খাইয়ে দিচ্ছে। জেসি তা দেখে বলল, পদ্ম তুমি কি অসুস্থ? না মানে জায়ান নিজে না খেয়ে তোমাকে খাইয়ে দিচ্ছে তাই জিজ্ঞাসা করছি। পদ্ম খাবার চিবুতে চিবুতে বলল, নিজের হাতে খেতে খেতে আর ভালো লাগে না। তাছাড়া বরের হাতে খাবার খাওয়ার মজাই আলাদা, বুঝলে আপু। ইচ্ছে করে সব সময় ওনার হাতেই খাবার খাই। তাছাড়া জায়ানের আম্মুর হাতেও খেতে ভারী মজা। তারপর আব্বু যখন আমার জন্য হাতে করে দুটো চকলেট কিনে নিয়ে আসে তখন আমার কী যে আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না তোমাকে। আচ্ছা ঠিক আছে, খাও তুমি। জেসি মনে মনে বলে, বললাম একজনের কথা, আরও পুরো পরিবার নিয়ে শুরু করে দিল। যারা বুঝতে পারলো এতে জেসি কিছুটা বিরক্ত ফিল করেছে, তাই মুচকি হাসি দিয়ে জেসির আড়ালে পদ্মকে লাইক দেয় যারা, আর বোঝায়, চালিয়ে যাও আপু, জয় হবে ইনশাল্লাহ। যাই হোক, পদ্ম হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে তার মতো করে চালিয়ে যেতে লাগলো। খাওয়া শেষে জায়ানের আঙ্গুলে দিয়ে দিল এক কামড়। জায়ান আহ শব্দ করে উঠে, এতে করে চোখ ছোট করে তাকায় জেসি। এদিকে জায়ান ব্যথা পেলেও পদ্মকে বলে, আমারও দিন আসবে তখন এই ঋণ শোধ করে দিব। যারা কৌতূহল নিয়ে বলল, কিসের ঋণ ভাইয়া? এই যে তোমার আপু আমাকে লাভ বাইট দিল, সেটা ফেরত দিতে হবে না? পদ্ম মিছে রাগ দেখিয়ে বলল, এই বাচ্চা মেয়েটাকে কি সব বলছেন আপনি? ওর শেখা উচিত, তাহলে ভবিষ্যতে যারাও এরকম ঋণ শোধ করতে পারবে। যারাও সায় দিয়ে বলল, একদম ঠিক ভাইয়া, সে আমাকে কামড়ে দিবে, আমি কি তাকে ছেড়ে দিব নাকি? জায়ান ভুল দূরিয়ে দিয়ে বলল, এটা লাভ বাইট বুঝলে, নট কামড়া কামড়ি। জি ভাইয়া, একদম বুঝে গেছি। দেশি খানিক রেগে বলল, মারবো এক চর, ফাজিল কোথাকার। নিজের বড় বোনের এখনও বিয়ে হয়নি আর সে কিনা কী সব শিখতে শুরু করে দিয়েছে। জেসির কথায় মুচকি হাসে জায়ান পদ্ম। আর যারা ভাব নিয়ে বলল, আপু তুমি তো বিয়ে করবে না, ভাবছি ওই ডাক্তারকে আমি পটিয়ে বিয়ে করে নেব। আজকাল সচরাচর এরকম ডাক্তার পাওয়া মুশকিল, বুঝলে। জায়ান যারার সাথে তাল মিলিয়ে বলল, যারা, আমি তোমার সাথে একমত আছি, তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। জেসি তাড়াতাড়ি করে খাবার শেষ করে উঠে চলে যায়। তারপর তিনজনে মিলে হাতে হাত মিলিয়ে হাইফাই করে। যারা বলে,
আমি কিন্তু বুঝতে পেরেছি তোমাদের প্ল্যান। পদ্ম বলল, তাই না পাকা মেয়ে? তারপর তিনজনে মিলে হাসে। রফিক এসে বলল, তিনজনে মিলে কী নিয়ে এত মজা করছো শুনি? যারা সংক্ষেপে সবটা বুঝিয়ে বলল বাপিকে। রফিক শুনে খুশি হয়ে বলল, তোমরা যদি জেসিকে রাজি করাতে পারো তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে। জানি তোমরা এখন বলবে পুরস্কার চাই না, কিন্তু এটা শুধু পুরস্কার নয়, এতে থাকবে আমার ভালোবাসা। রফিক সাহেবের এরকম আবেগী কথায় আর কিছু বলতে পারল না কেউ। ইয়া বড় একটা ডল নিয়ে এসে পদ্মকে সারপ্রাইজ দিল জায়ান। পদ্ম প্রথমে খুশি হলেও পরে মন খারাপ করে বলল, আব্বু আমার কোনো ডল ঘরে রাখতে দিত না, বলতো এগুলোর জন্য ঘরে ফেরেশতা আসে না এবং কি নামাজ হয় না। আচ্ছা তাহলে আমাকে বেবি দিন তাড়াতাড়ি। মানে এখন আমি কোথায় থেকে বেবি আনবো? চলুন আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই বলে পদ্মকে জায়ান কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল। এদিকে জেসি দাঁড়িয়ে থেকে সবটা শুনল, কিন্তু তার প্রতিক্রিয়া কি বোঝা যাচ্ছে না। আসলে জায়ান পদ্ম সবটা জেসিকে শোনানোর জন্য করল। বেলা 11:13 বাজে। ঘুম ঘুম চোখে সিঁড়ি দিয়ে নিচে নামছে জেসি। নেমে আশেপাশে তাকিয়ে দেখে লোকজন ঘর ধোয়া মোছা করে সাজাতে ব্যস্ত। এভাবে হঠাৎ করে কেন ঘর সাজাচ্ছে জেসি কিছুই বুঝতে পারল না। কিচেনেও দুইজন মহিলা রান্নাবান্না করতে ব্যস্ত। রফিক সোফায় বসে পত্রিকা পড়ছে। সেখানে এগিয়ে গিয়ে জেসি জিজ্ঞাসা করলো, বাপি বাসায় আজকে কিছু আছে নাকি? এত আয়োজন কিসের জন্য? রফিক পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে বলল, ডাক্তার ছেলেটাকে আজকে আসতে বলেছি। জেসি সোফায় বসে কুশন খুঁড়তে খুঁড়তে ভাবছে, আমি তো কাউকে বলিনি ওই ছেলেকে আসার ব্যাপারে, তাহলে এরা কিভাবে জানলো? তখন যারা অনেকগুলো শাড়ি নিয়ে এসে বলল, বাপি দেখো তো কোন শাড়িটা পরবো আমি। জেসি বলল, শাড়ি পরে কোথায় যাবি তুই? যারা লাজুক হেসে বলল, কোথায় যাব, আমি তো আজকে বাড়িতেই থাকবো, ডাক্তার মশাই আসবে আমাকে দেখতে। বাপি বলো না কোন শাড়িটা পরলে ডাক্তার মশাই আমাকে বেশি পছন্দ করবে। যারার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে যায় জেসি। সে ভাবতেই পারেনি এমনটা। যারা যে সত্যি সত্যি বিয়ে করার জন্য এত লাফাবে, অথচ কাল রাতে সে সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে করবে। এখন নিজের সাথে নিজের রাগ হচ্ছে, আগে কেন রাজি হলো না সে। এখন সবাইকে কিভাবে বোঝাবে? এ মেয়ে বিয়ে করবে বলে যেভাবে লাফাচ্ছে। এতক্ষণে লোকগুলো বাড়িটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে চলে গেছে। তাই পদ্ম নিচে নেমে আসে। এসে যারাকে বলল, যারা তুমি সবুজ রঙের শাড়িটা পরো, তোমাকে খুব মানাবে এই রঙটাতে। জেসি আপু আমি ঠিক বলেছি না? জেসি আমতা আমতা করে বলল, ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? পুচকি একটা মেয়ে এখনই বিয়ের জন্য ধেই ধেই করে নাচছে। পদ্ম তুমিও কি ওর সাথে পাগল হলে? জেসি আপু তুমি বুঝতে পারছো না, এরকম ডাক্তার তো সচরাচর পাওয়া যায় না। আমি বুঝতে পারছি না তোমরা ডাক্তারের জন্য এভাবে পাগল হয়েছো কেন? দেশে অন্যান্য ভালো পেশার মানুষ নেই নাকি? এর থেকে কত ভালো পেশার মানুষ আছে। যারা বাচ্চাদের মতো বায়না ধরে বলল, আপু আমি ডাক্তারকেই বিয়ে করব। জেসি ধমকে সুরে বলল, বেয়াদব মেয়ে, মারবো এক চর। তোর বড় বোন বিয়ে করেছে যে তুই এইভাবে ধেই ধেই করে নাচছিস? তুমি কি বিয়ে করবে নাকি? অবশ্যই করব। জেসি মুখ ফুসকে বলে ফেলে কথাটা। সবাই বিস্ময় নিয়ে তাকায় জেসির দিকে। জেসি করুণ চোখে তাকায় সবার পানে। রফিক হাসতে হাসতে বলল, এই না হলে আমার মেয়ে? সাব্বাস বেটি। জায়ান আর ড্রাইভার বাজারের ব্যাগ হাতে নিয়ে ঢুকে বাসায়। রফিক কাছে গিয়ে বলল, জায়ান মিষ্টি মনে করে এনেছো তো? জি আঙ্কেল এনেছি। তারপর যারাকে উদ্দেশ্য করে বলল, যারা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? রূপচর্চা শুরু করে দাও, ডাক্তার যেন এক দেখাতে পছন্দ করে নেয়। জেসি কোমরে হাত রেখে বলল, জায়ান। যারা কাঁদে কাঁদে মুখশ্রী করে বলল, ভাইয়া ডাক্তারকে আমার আর পাওয়া হবে না এই জীবনে। কেন কেন? আপুই নাকি ডাক্তারকে বিয়ে করবে। জায়ান বাজারের ব্যাগ রেখে এসে বলল, থাক দুঃখ করো না, তোমার বোনের আগে বিয়ে দেওয়া উচিত বুঝলে। দিন দিন তো বুড়ি হয়ে যাচ্ছি, ওর বিয়ে দিয়ে তোমার জন্য কিউট দেখে একটা বর খুঁজে আনবো, কেমন? জেসি বলল, জায়ান ভালো হচ্ছে না কিন্তু। আমাকে কোন দিক থেকে তোমার বুড়ি মনে হয়? সবাই হাসতে হাসতে শেষ এদের কথোপকথনে। যথাসময়ে পাত্রপক্ষ দেখতে আসলো জেসিকে। পদ্ম খুব সুন্দর করে সাজিয়ে দেয় জেসিকে। যারা বোনকে নিয়ে আসে তাদের সামনে। এক পর্যায়ে জেসি পাত্রকে দেখে চোখগুলো বেশ বড় করে তাকায়, কারণ পাত্র হচ্ছে ঢাকা মেডিকেলের ডাক্তার জিসান। জায়ানকে ঘিরে যার সাথে ঝগড়া করে জেসি। জেসির বিস্ময় ভরা মুখশ্রী দেখে মুচকি হাসে জিসান। তারপর ভ্রুজোড়া নাড়িয়ে বোঝায়,
কেমন চমক দিলাম বলেন? অসহায় জেসি সকলের সামনে কিছু বলতেও পারে না, সহিতেও পারে না। জিসানের মা বলল, ভাই আমাদের তো মেয়ে আগেই পছন্দ, আপনি যদি অনুমতি দিন তাহলে আমি ওকে আজকে রিং পরিয়ে যেতে চাই। রফিক খুশি মনে সম্মতি দিয়ে দিল। তারপর তিনিও জিসানকে রিং পরিয়ে দিলেন। বিয়ের তারিখ ঠিক করা হলো 2 সপ্তাহ পর, কারণ জিসান ছুটির জন্য আবেদন করেছে। এর মধ্যে আশা করা যায় আবেদন মঞ্জুর করা হবে। সবশেষে দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হয়। রফিক জেসিকে বলল তার রুমে জিসানকে নিয়ে যেতে। জেসি বাধ্য মেয়ের মতো তাই করে। রুমে গিয়ে জেসি মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে সব লজ্জাগুলো যেন ঘিরে আছে তাকে। জিসান ঘুরে ঘুরে রুমটা এক পলক দেখে নেয়, তারপর বলে, কি বসতে বলবেন না? জেসি কোনো রকম বলল, জি বসুন। জিসান বসতে বসতে বলল, আমি কিন্তু এখন থেকেই তোমাকে তুমি করে বলবো। আমার এত ঘুরিয়ে কথা বলতে ভালো লাগে না, সব কথা সোজা সাপটা। তুমিও বসো। না ঠিক আছে, বসতে বলছি। হঠাৎ উচ্চ কণ্ঠস্বর শুনে বরকে যায় জেসি। সাথে সাথে একপাশে বসে পড়ল। জেসির ভীতু মুখশ্রী দেখে বিস্তর হাসে জিসান, যার কারণ তাকিয়ে থাকে জেসি। জিসান হাসির রেশ ধরেই বলল, সরি, একটু ফান করলাম, কিছু মনে করো না যেন। তোমার এই ভীতু মুখশ্রীটা দেখতে আমার সেই লাগে। বিয়ের পর তোমাকে এভাবে চমকে দিব, তখন আবার রাগ করে বাপের বাড়ি আসা চলবে না কিন্তু। জেসি চুপটি করে শুনেই যাচ্ছে। লোকটার কথা বলার ধরন খুব সুন্দর, তাই যেন শুনতে ইচ্ছে করছে। জিসান আবার বলল, তো তোমাদের বিজনেস কেমন চলছে? কয়েক বছর হলো তুমি নাকি জয়েন করেছো? জি ভালো। তো বিয়ের পর প্ল্যান কি? কিসের প্ল্যান? এই যে সংসার, তার উপর বাবার বিজনেস, কোনটা রেখে কোনটা সামলাবে? দুটোতে তো হিমশিম খেতে হবে, পারবে তো সামলাতে? অবশ্য তুমি চাইলে বিজনেস ছেড়ে দিতে পারো। অবশ্যই আমি ফোর্স করছি না, কিন্তু আমি দুইটাই কন্টিনিউ করতে চাই। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি থাকলে বাপের কষ্ট কিছুটা লাঘব হয়, তাই অফিস করতে চাই আমি। এতে আপনার ফ্যামিলির কোনো প্রবলেম হবে না তো? অবশ্যই না। তুমি নিশ্চয়ই জানো না, আমার মা একজন কলেজের শিক্ষিকা, আমার বোন কিছুদিন পর ডাক্তার হবে ইনশাল্লাহ। সেখানে তোমার কাজটা অবশ্যই মূল্যায়ন করা হবে, আমি কথা দিচ্ছি। এরকম দুজনের মাঝে অনেক রকম কথা আদান প্রদান হয়। জিসানরা মাগরিবের আজানের পূর্বে চলে যায়। বাসায় আনন্দের বন্যা বয়ে যায় যেন। রফিক ঠিক করেন এই খুশিতে গরিব মিসকিনদের একবেলা খাবার এবং পোশাক বিতরণ করবেন। আর জায়ান পদ্মকে পুরস্কার হিসেবে রাঙ্গামাটি হানিমুনে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দেন এবং আগামীকালই রওনা হতে হবে তাদের, যেন জেসির বিয়ের আগেই ফিরে আসতে পারে তারা। পদ্ম খুব খুশি, এই প্রথম সে এত দূরে যেতে পারবে। তার উপর রাঙামাটি ঝুলন্ত ব্রিজে যাওয়ার খুব ইচ্ছে পদ্মর, যারাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ডায়মন্ড ইয়ারিং। এর মধ্যে রফিক নিমন্ত্রণ কার্ড তৈরি করার জন্য অর্ডার দিয়ে দিয়েছেন। জাহানারা আহসান বাড়িতে যেন খুশির আমেজ বিরাজ করছে চারিদিকে। রফিক তার মৃত স্ত্রী জাহানারাকে স্মরণ করে চোখের পানি ফেলে বলে, আজ জাহানারা বেঁচে থাকলে কত খুশি হতো। সাথে জেসি যারাও কেঁদে কেটে একাকার। মায়ের আদর পায়নি দুই বোন, একটা আফসোস সারা জীবনের জন্য তাদের রয়ে যাবে। জেসি বারান্দায় দাঁড়িয়ে কফির মগে চুমুক দিতে দিতে জিসানের কথা ভাবছে। তখন ফোনে রিংটোন বেজে ওঠে। বারান্দা থেকে রুমে এসে মগটা রাখতে রাখতে কল কেটে যায়। জেসি বারান্দায় আবার পুনরায় ফিরে যেতে নিলে আবার কল বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। কল রিসিভ করবে নাকি ভাবছে, তারপর রিসিভ করে নেয়। ওপাশ থেকে কেউ কথা বলছে না দেখে জেসি রেগে গিয়ে বলল, কথা না বলার ইচ্ছা না থাকলে কল করেন কেন, যত্ত সব। তখন ওপাশ থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। জেসির কণ্ঠস্বর চিনতে ভুল হলো না। কিছু সময় চুপ থেকে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনি কল করেছেন। জিসান বলল, না চিনতে পারারই কথা। যারার থেকে তোমার ফোন নাম্বার নিয়েছিলাম, তাই ভাবলাম তোমাকে কল করি। তো কি করছিলে? জেসি মুচকে হাসি দিয়ে বলল, তেমন কিছু নয়, একটু কফি খাচ্ছিলাম। ওয়াও, আমিও কিন্তু কফি খাচ্ছি, সাথে তোমার কথা ভাবছি। আমাদের মাঝে কত মিল আছে দেখেছো? জেসি ছোট্ট করে উত্তর দেয়, তাই? তাই তো। তো ঘুমাবে কখন? আজকে যদি আমি ঘুমাতে না দিই কেমন হবে? এমনটা আপনি করবেন না আমি জানি। জিসান কপাল ভাঁজ করে বলল, কেন করব না মনে হচ্ছে? জেসি কফির কাপ এক পাশে রেখে ডিম লাইট জ্বালিয়ে এসে শুয়ে পড়ে। তারপর শিবুল তুলো নরম কোলবালিশ জড়িয়ে বলল, ডাক্তার মানুষ আপনি, আগামীকাল পেশেন্ট দেখতে হবে যার দরুন জেগে থেকে প্রেমালাপ করা আপনারা নন। অবশ্য এটা উচিত নয়,
কারণ আপনাদের উছিলায় পেশেন্ট সুস্থ হয়, সেখানে আপনাদের সুস্থ থাকা জরুরি। জিসান লাইট অফ করে দিয়ে খাটে শুয়ে বলল, বাহ, তুমি তো দেখছি আমাকে খুব বুঝো। তাই? ঠিক তাই। আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ো, আবার আগামীকাল কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। ফোন রেখে দুজনেই দুজনকে নিয়ে কল্পনা রাজ্যে ঘুরতে ঘুরতে পাড়ি জমায় ঘুমিতে সে। সকালবেলা ঘুম ঘুম চোখে উঠে বসে পদ্ম। তার ঘুমকে বিসর্জন দিয়ে এখন তৈরি হতে হবে। তারপর আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা হতে হবে রাঙামাটির উদ্দেশ্যে। এই মুহূর্তে পদ্মর মনে হচ্ছে সব কিছু বাদ দিয়ে ঘুমাতে পারলে বেশি ভালো হয়, অথচ জায়ানের থেকে বেশি তিনিই এক্সাইটেড। এখন যদি যাওয়া বন্ধ করে ঘুমায় তাহলে ঘুম থেকে উঠে তিনি হাত পা ছড়িয়ে কান্না জুড়ে দিবেন। তাই এই ঝুঁকি এড়াতে জায়ান কিছুক্ষণ যুদ্ধ করে হেরে গিয়ে সুরসুরি দিয়ে পদ্মর ঘুম ভাঙাতে সফল হয়। তাও এখন বসে বসে ঝিমুচ্ছে পদ্ম। এর মধ্যে জায়ান শাওয়ার নিয়ে চলে এসেছে। পদ্মকে বসে বসে ঝিমুতে দেখে পদ্মর কাছে এসে নিজের চুলগুলো নাড়াচাড়া করে, যার ফলে পানি ছিটে ফোটা পদ্মর মুখশ্রীতে পড়ে। আখি পল্লব দুটো খুলে পিটপিট করে তাকায় পদ্ম। সুন্দর একটা ঘ্রাণ ইন্দ্রিয় জুড়ে খেলে যায়। পদ্ম জিজ্ঞাসা করে, কি ইউজ করেছেন আপনি? খুব সুন্দর ঘ্রাণ। জায়ান ভ্রুকুচকে তাকায়। পদ্ম হঠাৎ ঘ্রাণ নিয়ে বলবে তা ভাবেনি জায়ান। সে ভেবেছিল পানি ছিটা দেওয়ার জন্য এখন পদ্ম তীব্র প্রতিবাদ জানাবে, অথচ পদ্ম কিনা পড়েছে ঘ্রাণ নিয়ে। জায়ানও ভাব নিয়ে বলল, ইউনিক কিছু ইউজ করেছি। ঘ্রাণ মনে হয় আমার নিজস্ব। এই তো শুরু হয়ে গেছে নিজের ক্রেডিট নেওয়া। একটু সুযোগ পেলেই হয়েছে। ক্রেডিট সেটা আবার কি? আপনি যেগুলো করেন সেগুলোই। তারপর কাপড় চোপড় নিয়ে শাওয়ার নিতে যায় পদ্ম। জায়ান হেসে অগোছলো চুলগুলো নেড়েচেড়ে বারান্দার দিকে যায়। 8 মাস পর। পদ্ম, আপনি কোথায়? পদ্ম জায়ানকে খুঁজতে খুঁজতে এসে দেখে একটা চেয়ারে আরাম করে বসে পদ্ম বাটি হাতে নিয়ে কিসের যেন বারবার ঘ্রাণ নিচ্ছে। জায়ান কাছে এগিয়ে এসে বলল, কি করছেন আপনি? আর বাটিতে এগুলো কি? পদ্ম ভাবলেশীনভাবে জবাব দেয়, ডিটারজেন্ট পাউডার। হোয়াট? এগুলো দিয়ে কি করছেন আপনি? জায়ানের দিকে বাটিটা এগিয়ে দিয়ে পদ্ম বলল, এই দেখুন কি সুন্দর ঘ্রাণ। আহা, মন একদম ভরে যায়। ইচ্ছে করে সারাক্ষণ ঘ্রাণ নিতেই থাকি, বুঝলেন? কাপড়ে যখন ডিটারজেন্ট পাউডার দেওয়া হয় তখন কি সুন্দর ঘ্রাণ আসে, কিন্তু শুকিয়ে গেলে ঘ্রাণগুলো চলে যায়। আচ্ছা বলেন তো, এই ডিটারজেন্ট পাউডারের ঘ্রাণের মতো কোনো পারফিউম আছে? জায়ান বিরক্তি নিয়ে বলল, আমি জানি না। পদ্ম 6.5 মাসের অন্তঃসত্ত্বা। এই কয়টা মাসে জায়ানের জীবন তেজপাতা বানিয়ে দিচ্ছে। সব অদ্ভুত অদ্ভুত বায়না ধরে, আর সেগুলো পূরণ করতে হয় জায়ানের। মাঝে মাঝে বিরক্ত হয়ে ইচ্ছে করে গ্রামে আম্মুর কাছে পাঠিয়ে দিতে, কিন্তু মুশকিল হলো পদ্মকে ছেড়ে জায়ান নিজেই থাকতে পারবে না। বড্ড ভালোবাসে যে তার ঘুমবাবুকে। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তো এরকম ঘ্রাণের পারফিউম আছে কি না। আপনি না পারফিউম ইউজ করেন না? তাহলে পারফিউম দিয়ে কি হবে বলেন? পদ্ম বসা থেকে উঠে গিয়ে বলল, ইউজ করি না ঠিক আছে, কিন্তু সুবাস তো নেওয়া যায় নাকি? বুঝতে পারছি আপনি আমাকে এনে দিবেন না, এটা বললেই পারতেন। আপনার এনে দিতে হবে না, আমি আব্বুকে বলবো এনে দিতে। তারপর গটগট পায়ে হেঁটে চলে যায় নিজের রুমে পদ্ম। জায়ান করুণ চোখে সেদিকে তাকিয়ে চেয়ারে বসে পড়ে। এই সামান্য একটা ইস্যু ধরে পদ্ম এখন দুপুরের খাবার খেতে চাইবে না। আর জায়ানকে বাচ্চাদের মতো নানা কথাবার্তা বলে বুঝিয়ে তারপর মহারানীকে খাওয়াতে হবে। জায়ান ফোন হাতে নিয়ে ইউটিউবে বিভিন্নভাবে লিখে সার্চ দিল, ডিটারজেন্ট পাউডারের মতো সুবাস এরকম পারফিউম আছে কিনা, কিন্তু কোথাও খুঁজে পেল না। এর পরিবর্তে বিভিন্ন বিজ্ঞাপন আসছে পারফিউমের, কিন্তু ডিটারজেন্ট পাউডারের মতো সুবাস এরকম পারফিউম পেল না খুঁজে। তারপর বিভিন্ন কসমেটিক্সের পেজে গিয়ে খুঁজলো, তাও পেল না। তাই ব্যর্থ হয়ে পদ্মর কাছে গিয়ে বলল, ঘুমবাবু, সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও পেলাম না এরকম সুবাসের পারফিউম। পদ্ম পিছনে বালিশ ঠেকিয়ে বসে আছে, কোনো জবাব দিল না। জায়ান কাছে গিয়ে বসল। তা দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় পদ্ম। জায়ান ভয়ে ভয়ে বলল, খেতে চলুন ঘুমবাবু, আমার না খুব খিদে পেয়েছে। পদ্ম তার পেটে মোলায়েমভাবে হাত বুলিয়ে বলল, বাবু, তোমার বাবাকে বলে দাও সে যেন খেয়ে নেয়। আম্মু রেগে আছে, তাই এখন সে খাবে না। জায়ান আর একটু কাছে এসে পদ্মর উঁচু পেটে চুমু এঁকে দিয়ে বলল, বাবু, তোমার আম্মুকে বলো যে বাবা তোমাকে ছাড়া খেতে পারে না। তোমাকে ভাতের লোকমার দিয়ে তারপর বাবা খেতে পারে। তার সাথে এটাও বলো, আম্মু আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এতে কোনো ভাবান্তর হলো না পদ্মর। তা জায়ান পাশে গিয়ে শুয়ে পড়ল। এর কিছুক্ষণ পর পদ্ম বলল, বাবু, তোমার বাবাকে বলো আম্মু হেঁটে যাবে না খাবার খেতে।
আম্মুকে কোলে করে নিয়ে যেতে হবে ডাইনিং রুমে। পদ্মর এরকম বাচ্চামো কথা শুনে এক চোখ খুলে তাকায় জায়ান। যা দেখে লাজুক হাসে পদ্ম। জায়ান দেরি না করে উঠে এসে কোলে তুলে নেয় পদ্মকে। তারপর যেতে যেতে বলে, বাবু, তোমার আম্মু সোজাসুজি বললেই পারত যে তাকে আদর করতে। আমি তো সব সময় তার জন্য প্রস্তুত আছি। জায়ানের এহেন দুষ্টুমি কথায় পদ্ম লজ্জায় মুখ লুকিয়ে রাখে জায়ানের বুকে। জায়ানের চাচা ইমাম হোসেনের বাসায় বিকালে এসেছে জায়ান আর পদ্ম। জায়ানের চাচাতো বোন ইরার বিয়ে, সেজন্য আজকে গায়ে হলুদ। বিয়েটা ছোট করেই দিচ্ছেন ইমাম হোসেন, কারণ যে বিয়েতে যত খরচ কম হয় ওই বিয়েতে আল্লাহ তাআলা রহমত থাকে বেশি। 3 বছর পর পদ্মর সাথে ইরার দেখা হলো। পদ্ম এসে হাসি মুখে ইরাকে জিজ্ঞাসা করে, কেমন আছো ইরা? কিন্তু ইরা এমন একটা ভাব ধরে যেন সে অনেক ব্যস্ত। ব্যাপারটা কিছুই বুঝতে পারল না পদ্ম। জায়ান আর অনিতাও লক্ষ্য করেছে, কিন্তু কিছু বলেনি। তখন ইরার মা এগিয়ে এসে বলল, পদ্মমা, তুমি বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? কি অবস্থা শরীরের? মাসে মাসে চেক আপ করো তো? বাচ্চা নড়াচড়া করা শুরু করেছে? ইরার মায়ের এতগুলো প্রশ্নে পদ্ম বরকে যায়। কোনটা রেখে কোনটার জবাব দেবে। ধীরে ধীরে জবাব দেয় সব কিছু। তারপর ইরার মা কাজের মেয়েকে ডেকে জায়ান আর পদ্মকে লেবুর শরবত তৈরি করে দিতে বলে। এর কিছুক্ষণ পর জান্নাত আর এরশাদ হোসেন আসে। পদ্ম গিয়ে জড়িয়ে ধরতে গেলে জান্নাত বাধা দিয়ে বলল, কি করছিস দাঁড়া? পদ্ম মলিন মুখে বলল, আম্মু কি হয়েছে? আরে বাইরে থেকে এসেছি, আগে ফ্রেশ হয়ে আসি তারপর তো। এখন পরিস্থিতি সম্পর্কে তো জানিস। তুই বস, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। জান্নাত সাথে করে এরশাদ হোসেনকেও নিয়ে গেলেন। অনিতা এসে বলল, ভাবিমুনি দেখো তো, কুর্তিটা সুন্দর না? অনলাইনে একটা পেজে কুর্তি দেখিয়ে অনিতা বলল উপযুক্ত কথাটা। পদ্ম আরও কিছু ড্রেস দেখে বলল, অনিতা, এই কালারটা বেশি সুন্দর, দেখো। আচ্ছা, তাহলে এটাই অর্ডার করে দেই। তারপর জান্নাত ফ্রেশ হয়ে এসে তার আদরের বৌমাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর জিজ্ঞাসা করে, কেমন লাগছে? কি খেতে ইচ্ছা করে? তাকে যেন সব বলে। সে সর্বোচ্চ চেষ্টা করবে যা মনে চায় এনে দেওয়ার। পদ্মর খুশি কে দেখে মনে হচ্ছে যেন নিজের মাকে কাছে পেয়েছি। দুই শাশুড়ি বউতে বড্ড মিল, মাশাল্লাহ, যেন কারো নজর না লাগে। গভীর রাত, জায়ান মাত্রই ঘুমিয়েছে। পদ্ম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, যার কারণে এখন ঘুম ভেঙে গেছে। এপাশ ওপাশ করেও ঘুম আসছে না পদ্মর, তাই রুমে পায়চারি করছে। পানি খেয়ে বারান্দায় দাঁড়িয়ে রাতের নিস্তব্ধ আকাশ দেখে কিছু সময়। তারপর রুমে এসে আরও পানি খেতে গিয়ে দেখল পানিতে মশা পড়ে আছে, তাই ডাইনিংয়ে গেল পানি খেতে। পানি খেয়ে ফিরে আসার পথে সোফার দিকটা নজরে পড়ল পদ্মর। গুটি কয়েক রঙিন পেপার পড়ে আছে ফ্লোরে। পদ্ম এগিয়ে গিয়ে একটা পেপার হাতে নিয়ে দেখল এতে খুব সুন্দর করে আর্ট করে লেখা, ভালোবাসি জায়ান, কেন বুঝো না? এরকম লেখা দেখে পদ্ম ভ্রু কিঞ্চিত উঁচু করে ভাবে, কে লিখেছে এটা? তারপর কৌতূহলবশত সবগুলো পেপার কুড়িয়ে নেয় পদ্ম। নিয়ে রুমে এসে একটার পর একটা পড়ে। একটার মধ্যে এরকম লেখা, কনগ্রেচুলেশন ডিয়ার, শুনলাম বাবা হতে চলেছ। রঙিন পেপারগুলো লুকিয়ে রেখে শুয়ে পড়ে পদ্ম। এক সময় পেপারগুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। জায়ান কলেজে পড়াশোনা করার সুবাদে ঢাকা ইমাম হোসেনের বাসায় থাকতো, আর সেই থেকে এরা পছন্দ করতে শুরু করে জায়ানকে। অনেক সাহস জুগিয়েও কখনো জায়ানকে বলতে পারে নাই এরা। 3 বছর আগে বান্ধবীরা ইরাকে বলে জায়ানকে প্রপোজ করার জন্য। এরা অনেক সাহস সঞ্চয় করে ঠিক করে আজকেই বলে দেবে জায়ানকে নিজের মনের কথা। তো যেই ভাবা সেই অনুযায়ী জায়ানের জন্য চকলেট আইসক্রিম কিনে আনে এরা, কারণ জায়ানের খুব পছন্দ চকলেট আইসক্রিম। কলেজ থেকে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে খানিকক্ষণ ট্রাই করলো ইরা কিভাবে জায়ানকে প্রপোজ করবে। তারপর খাবার টেবিলে জায়ান সবাইকে বলল তার কিছু বলার আছে। সবার উৎসুক হয়ে তাকায় জায়ানের পানে। জায়ান ভনিতা না করে সোজা সাপটা বলে দেয় যে সে একটা মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। সেদিন ইরার মাথা যেন আকাশ ভেঙে পড়েছিল। নিজের মানসপটে যাকে স্থান দিয়েছে তার মুখে পরনারীর কথা শুনে কষ্টে বুক চিরে কান্না বেরিয়ে আসছিল। সেদিন নিজেকে কোনো রকম সামলে নিয়ে খাবার টেবিল থেকে উঠে চলে যায় ইরা। হঠাৎ এরকম আচরণে হতবাক হয়ে যায় খাবার টেবিলে বসে থাকা উপস্থিত সবাই। ইমাম হোসেন মেয়ের আচরণ সন্দেহজনক মনে করে। একান্তে কথা বলেন। ইরা নিজের কষ্ট কিছুটা লাঘব করতে বাবাকে জায়ানের কথা বলে। ইমাম হোসেন মেয়ের কষ্ট দেখে তাকে কথা দেয় জায়ানের সাথে তার বিয়ে দিবে যেভাবেই হোক। তাই তো একদিন সুযোগ বুঝে ইমাম হোসেন পদ্মকে হারাম সম্পর্কের কথা বুঝিয়ে তাদের মধ্যে বিচ্ছিন্ন ঘটায় এবং জায়ানকে
জানায় পদ্ম অন্যত্র বিয়ে করে নিয়েছে। আরও জানায় যে পদ্ম জায়ানের থেকেও বড়লোক কাউকে বিয়ে করেছে। পদ্ম এরকম কাউকে স্বামী হিসেবে চেয়েছে যে কিনা টাকা দিয়ে ভরিয়ে রাখবে পদ্মকে। যা শুনে জায়ান ভুলতে চেষ্টা করে পদ্মকে, কিন্তু ভুলতে পারে না। যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে তাকে ভুলে কিভাবে? চাইলেও ভোলা যায় না। এই ছিল রঙিন পেপারের রহস্য, যা কিছু সময় আগে ইরা তার ডায়েরি থেকে বের করে। বাতাসে উড়ে যায় কিছু, আর বাকিগুলো সব পুড়ে ছাই করে দেয় ইরা। বিয়ের সাজে সজ্জিত হচ্ছে ইরা। তখন জেসি আসে ফুলের বুকে নিয়ে। ইরাই জেসিকে ইনভাইট করেছে। দুজনের মধ্যে অনেক মিল রয়েছে। জায়ান আর পদ্মর বৌভাতের অনুষ্ঠানে ইরাই জেসিকে উস্কানিমূলক কথা বলে পাঠায়। ইরার সাজ শেষ হলে জেসি ফুলের বুকে হাতে দিয়ে বলল, অনেক অনেক শুভকামনা রইল। নতুন জীবনে সুখী হও, এই কামনা করি। ইরা মলিন মুখে বলল, তাকে ভুলতে পারলে তো সুখী হব। জেসি কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলল, ঠিক ভুলতে পারবে। দেখো, এই দেখো, আমি কিন্তু একদম ভুলে গেছি। আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে, কেয়ার করে। যা জোর করে কখনোই আমি পেতাম না। আসলে কি বলতো, ও আমাদের জন্য কল্যাণকর ছিল না, সেই জন্য আমরা তাকে পাইনি। আর যে আমাদের জন্য কল্যাণকর তাকে জীবনসঙ্গী হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। দেখবে তুমিও ঠিক বুঝতে পারবে। দোয়া রাখো আমার জন্য, আমিও যেন তোমার মতো করে সুখে সংসার করতে পারি। যার সাথে জড়াতে যাচ্ছি তাকে যেন সুখী করতে পারি। ইনশাআল্লাহ ইরা, তুমি পারবে। আমি অবশ্যই দোয়া করব। পদ্ম হালকা সেজেছে আজকে। বিয়ে বাড়ি বলে কথা, একটু না সাজলে ভালো লাগে, তাই সেজেছে। অনিতা সাজিয়ে দিয়েছে। ভাবি ননদিনী আজকে একরকম ড্রেস পরেছে। অনলাইন থেকে অনিতা দুটো কুর্তি অর্ডার করেছে, একটা তার আরেকটা পদ্মর। পদ্মটা অনেকটা ঢিলেঢালা দেখে করেছে যাতে পরিধান করতে অসুবিধা না হয়। তো সেজেগুজে সুতি কাপড়ে হিজাব নিকাব পরে ইরার কাছে আসে। ইরা কীভাবে বউ সেজেছে দেখার জন্য। ইরা গোলাপি রঙের শাড়ি পরেছে। পদ্মর মতে বিয়ের শাড়ি লাল রঙের সুন্দর লাগে। লাল রঙটার মধ্যে কেন জানি বিয়ে বিয়ে একটা ফিলিংস আসে। তো যাই হোক, সামনাসামনি কিছু বলল না পদ্ম শাড়ির রং নিয়ে। কাছে এসে বলল, মাশাআল্লাহ ইরা, তোমাকে খুব সুন্দর লাগছে। আরে জেসি আপু, কখন এলে? জেসি হাসি উপহার দিয়ে বলল, এই তো কিছু সময় আগে। কেমন আছো তুমি? বেবি কেমন আছে? পদ্ম খুশি মনে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো, আমরা দুজনেই। তুমি কেমন আছো? ভাই আসেনি? আলহামদুলিল্লাহ ভালো। না, ওর আজকে ইমার্জেন্সি অপারেশন আছে, তাই আসতে পারেনি। আচ্ছা। অনিতা এসে বলল, চলো সবাই ছবি তুলি। পদ্ম উৎসাহ ভরা মুখশ্রী নিয়ে বলল, আচ্ছা চলো। তারপর সবাই মিলে সেলফি তুলল। ইরার সাথে একজন দুজন করে তুলল। সবশেষে ইরা পদ্মকে বলল, আমাকে মাফ করে দিও ভাবিমণি। পদ্ম বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু কেন? কোনো অন্যায় করলে তো মাফ করব, পাগলি মেয়ে। ইরা অনুনয়ের সুরে বলল, তুমি বলো আমাকে মাফ করেছো? আচ্ছা, শুধু শুধু মাফ করে দেওয়ার কথা কেন আসছে? তারপর ইরার বারবার একই কথা শুনে বিরক্ত হয়ে পদ্ম বলল, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। এবার খুশি? হাসো দেখি। আজকালকার মেয়েরা বিয়েতে মলিন মুখে থাকে না, বুঝেছ? পদ্মর কথা জোরপূর্বক হাসে ইরা। আড়ালে আবডালে যা কিছু হয়েছে তা লুকায়িত রয়ে যাবে চিরদিন। থাক না কিছু অজানা কালো অধ্যায়। এতে যদি সবাই ভালো থাকে তাহলে মন্দ কী? তাছাড়া ভালো মন্দের বিচার তো পরপারে হাসরের ময়দানে হবেই। বেশ কিছুদিন পর জান্নাত আর এরশাদ হোসেন পদ্মদের বাসায় আসেন। পদ্মর ডেলিভারির সময় ঘনিয়ে আসছে, তাই তারা এখন বাড়ি না ফিরে পদ্মদের বাসায় থাকছেন। জয়ান্ত বেশিরভাগ সময় কলেজে থাকে, তাই পদ্ম এই সময় একা বাসায় থাকবে বলে তারা আসেন। যত সময় যাচ্ছে ততই ভয় জেগে বসেছে পদ্মর মনে। এখন কোনো প্রয়োজন হলেও ডাক্তারের কাছে যেতে চায় না পদ্ম। তার ধারণা ডাক্তারের কাছে গেলে ডাক্তার সিজার নামক ভয়াবহ কাজটা করবে তার সাথে। তাই চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে যায় না পদ্ম। মাঝে মাঝে জায়ানকে কলেজে যেতে দেয় না, ভাবে যদি সে মরে যায় তাহলে তো জায়ানের সাথে আর দেখা হবে না তার। আবার মাঝে মাঝে জায়ানকে জড়িয়ে কান্নাকাটি করে। এতে জায়ানও খুব কষ্ট পায়। এই সময়টাতে মেয়েরা মৃত্যুকে কাঁধে নিয়ে ঘুরে। তাই পদ্মর এহেন কথাবার্তায় জায়ানও ভয় পায়। পদ্মর কিছু হলে এবার জায়ানের স্থান হবে পাগলা গারদে নিশ্চিত। গভীর রাত। জায়ান বালিশ ঠেকিয়ে বসে বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। হঠাৎ ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে পদ্ম নেই। জায়ান কয়েকবার পদ্ম বলে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এদিক ওদিক খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে দেখলো সেখানেও নেই। তারপর খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কিচেনে লাইট জ্বালানো। এগিয়ে গিয়ে দেখে পদ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন করছে। জায়ান পিছন থেকে ডেকে বলল, ঘুমবাবু কী করছেন আপনি?
হঠাৎ কারো কথায় ভয় পেয়ে কেঁপে ওঠে পদ্ম। ফলস্বরূপ হাত থেকে কী যেন পড়ে যায় ফ্লোরে। জায়ান নিচে তাকিয়ে দেখে গুঁড়ো দুধের কন্টেনার নিচে পড়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে। জায়ান কাছে গিয়ে পদ্মকে ধরে নিজের দিকে ঘোরায়। পদ্মর গাল দুটো ফুলে আছে। জায়ান বলল, আপনার মিল্ক খেতে ইচ্ছে করছে, আমাকে বললে কি হতো? পদ্ম কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আর বলবেই বা কী করে? মুখ ভর্তি করে রেখেছে গুঁড়ো দুধ দিয়ে। তা দেখে জায়ান বলল, আপনি না এখনও বাচ্চাই রয়ে গেছেন ঘুমবাবু। এভাবে মুখ ভর্তি করে খেতে হবে বলেন? যদি বিষম উঠে তখন? বলতে না বলতেই পদ্ম হেঁচকি দিতে শুরু করে। জায়ান তাড়াতাড়ি করে পানি এনে দেয়। পদ্ম ঢকঢক করে পানি খেয়ে নেয়। জায়ান তখন বলল, দেখলেন তো কি হলো? মনে হচ্ছে যেন আপনাকে কেউ মিল্ক খাওয়ার জন্য পুলিশই দিবে, সেই জন্য এত রাতে চুরি করে এসেছেন খাওয়ার জন্য। পদ্ম নরম গলায় বলল, আমার খুব খেতে ইচ্ছে করছিল তাই। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জায়ান হেসে বলে, ওলে ঘুমবাবুটা, আচ্ছা ঠিক আছে, খাওয়া হয়েছে নাকি আরও খাবেন? পদ্ম বলে, আর খাবে না। তাই জায়ান ফ্লোরটা পরিষ্কার করে পদ্মকে নিয়ে রুমে যায়। পাউডার দুধ পদ্মর খুব পছন্দ। ছোটবেলা থেকেই সে এইভাবে খায়। আর এই সময় তো মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছে করে। সকাল থেকে পদ্ম অন্যমনস্ক হয়ে আছে। জায়ান কলেজে চলে গেছে। জান্নাত এটা ওটা বলে পদ্মকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু পদ্মর এতে কোনো ভাবান্তর নেই। জান্নাত রোদের বেলা ঝাল ঝাল ভর্তা করে এনেছে, কিন্তু এতেও পদ্মর মুখশ্রী পরিবর্তন দেখল না। অথচ অন্য সময় পদ্ম কত খুশি হয়ে খাওয়া শুরু করত। এখন তেমন খাচ্ছে না ও। জান্নাত কয়েকবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পেল না। পেট ব্যথা করছে কিনা তাও বলছে না। বাড়ি থেকে ইলোরা কল করেছে, তাও একটু কথা বলে জান্নাতকে দিয়ে দেয়। জান্নাত ইলোরাকে জানায় পদ্ম আজকে কারোর সাথে তেমন কথা বলছে না। ইলোরা ভাবে হয়তো জামাইয়ের সাথে মনোমালিন্য হয়েছে, তাই পদ্মকে আবার কল করে বোঝায় যাতে জায়ানের সাথে ঝগড়াঝাটি না করে। মায়ের এরকম উল্টোপাল্টা ধারণা শুনে পদ্মর মেজাজ বিগড়ে যায়। তাই ইলোরার কথার মাঝে কল কেটে দেয়। শাওয়ার নিয়ে এসে খুব কষ্ট করে চেয়ারে বসে জোহর নামাজ আদায় করে পদ্ম। তারপর জান্নাতের জোড়াজুড়িতে একটুখানি খেয়ে শুয়ে থাকে। নিজের রুমে ফ্লোরে বালিশ নিয়ে শুয়েছে পদ্ম। পদ্মর যখন খুব খারাপ লাগে, অসুস্থ অনুভব হয়, তখনই এরকম করে। ফ্লোরে শুয়ে থাকলে নাকি তার কাছে অনেক ভালো লাগে। বিকাল 4টায় বাসায় ফিরে যান। কলেজে প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো আজকে। তাছাড়া প্রিন্সিপাল স্যার মিটিং রেখেছেন পরীক্ষা শেষে, যার দরুন এত দেরি করে বাসায় ফিরতে হলো জায়ানকে। পদ্মকে এইভাবে ফ্লোরে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ঘুমিয়ে আছে বলে কিছু বলে না। ফ্রেশ হয়ে আসলে জান্নাত খাবার খেতে দেয়। খাবার খেয়ে এসে পদ্মর পাশে শুয়ে পড়ল জায়ান। পদ্মর মলির মুখে হাত ছুঁয়ে দেয় জায়ান। কিছু চুল চোখের সামনে পড়ে থাকায় সরিয়ে দেয় সেগুলো। তারপর নিজেও চোখ বন্ধ করে। জায়ান পরীক্ষার খাতা দেখছে। খাতা দেখতে দেখতে ইচ্ছে করছে গান শুনতে, কিন্তু তা কখনোই সম্ভব নয়। পদ্ম এখন আর জায়ানকে গান শুনতে দেয় না। জায়ান অবশ্য বিয়ের আগে বলেছিল, আপনাকে পেলে আমি গান শোনা ছেড়ে দিব ঘুমবাবু। আর সেই কথা রাখতে জায়ান এখন আর গান শুনে না। মাঝে মাঝে খুব ইচ্ছে করে শুনতে, কিন্তু তাও শোনে না। জায়ান গানের চিন্তা বাদ দিয়ে পুনরায় খাতায় মনোনিবেশ করে। তখন পদ্ম এসে বলল, আচ্ছা, আপনি আমাকে এখনও আপনি করে কেন সম্বোধন করেন? জায়ান খাতায় চোখ রেখেই বলল, হঠাৎ এই প্রশ্ন কেন, বলেন না। জায়ান এবার পদ্মর দিকে তাকিয়ে বলল, আমারও একই প্রশ্ন, এবার আপনি বলেন। পদ্ম হাতে থুতনি ভর করে রেখে বলল, আমার বিয়ের অনেক আগে থেকেই ইচ্ছে বরকে আপনি করে সম্বোধন করব, তাই বলি। এবার আপনারটা বলেন। জায়ান পদ্মর কাছে গিয়ে গাল দুটো ধরে বলল, আপনাকে সেই প্রথম থেকে আপনি করে সম্বোধন করে আসছি। এটাতে কেমন একটা অভ্যস্ত হয়ে গেছে, তাই আপনি করে বলতে ভালো লাগে আপনাকে। বোঝাতে পারলাম? পদ্ম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। জায়ান তখন বলে, আমার লক্ষ্মী বউটা, এবার আমি খাতাগুলো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। আম্মুই নিয়ে আসবে, আপনাকে যেতে হবে না, আপনি আমার পাশে বসে থাকুন, তাহলে আমার ভালো লাগবে। বলতে বলতে জান্নাত চা নিয়ে রুমে আসে। জায়ানের পরিবারের সদস্যরা সবাই চা খুব পছন্দ করে। তাদের 2-3 বেলা চা না খেলে চলেই না। পদ্মর পরিবারের আবার এরকম নয়, তারা মাঝে মধ্যে ইচ্ছে হলে খায় বা প্রয়োজন হলে। পদ্ম চুপচাপ বসে থাকতে পারল না। কিছুক্ষণ রুমের মধ্যে হাঁটাহাঁটি করে ড্রয়িং রুমে গেল। জান্নাত আর এরশাদ মিলে টিভিতে সংবাদ দেখছে। পদ্ম ওখানে গিয়েও স্থির হয়ে থাকতে পারল না।
আবার চলে এলো রুমে। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের পানে তাকিয়ে রইল। জায়ান পরীক্ষার খাতা দেখতে দেখতে খাতার মধ্যে ডুবে গিয়েছিল। বারান্দা থেকে আসা আল্লাহ আর্তনাদ শুনতে পেয়ে হকচকিয়ে ছুটে যায়। সেখানে গিয়ে বাইরে থেকে আসা কিছু আলোয় পদ্মকে নিচে পড়ে থাকতে দেখে জায়ান। তাড়াতাড়ি বারান্দায় লাইট অন করে দেখল বারান্দা জুড়ে রক্তের ছড়াছড়ি। পদ্ম জায়ানকে দেখতে পেয়ে অস্পষ্ট সুরে বলে, আমি আর সহ্য করতে পারছি না মিস্টার নির্ঘুম। জায়ান পদ্মকে আশ্বস্ত করে বলে, আপনার কিছু হবে না জুনিয়র পদ্ম, আল্লাহ তাআলার উপর ভরসা করুন, সব ঠিক হয়ে যাবে। তারপর আব্বু আম্মু বলে চিৎকার করে ডাকে জায়ান। পাশের রুমে তারা থাকায় দৌড়ে আসে। হসপিটালে নিতে নিতে জায়ান পদ্মকে বলে, গতকাল থেকে আপনার পেন শুরু হয়েছে, এত সময় কিভাবে পারলেন কাউকে না বলে থাকতে? আপনি তো এতটা শক্ত মনের ছিলেন না জুনিয়র পদ্ম। পদ্ম চিৎকার করতে করতে অস্পষ্ট সুরে এইটুকু বলল, সিজার ভয় পাই 3 বছর পর। হ্যাঁ বাবা? 4 বছরের ছোট্ট আহাত কাঁদতে কাঁদতে তার বাবার কাছে যায় নালিশ দিতে। জায়ান বই পড়ছিল, ছেলের কান্না শুনে বই রেখে এসে চোখের পানি মুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আমার বাবাটার? ছোট্ট আহাত কাঁদো কাঁদো মুখশ্রী নিয়ে বলল, বাবা আম্মুই মারছে। এঁ এঁ আবার কাঁদতে শুরু করে দেয়। জায়ান বলল, কেন মারলো আম্মু? দাঁড়াও, আম্মুকে বকে দেবো, চলো। কোথায় আছে আম্মু? জায়ান আহাতকে নিয়ে উঠে দাঁড়ালো। রেগে মেগে আগুন হয়ে পদ্ম আসে রুমে। এসে বলল, একদম ছেলেটাকে প্রশ্রয় দিবেন না। আপনার আশকারা পেয়ে পেয়ে ছেলেটা দিনকে দিন বাদর হয়ে যেতে চলেছে। ইচ্ছে করছে আরও কয়েকটা থাপ্পড় লাগাই। কি এমন ক্ষতি করেছে আমার ছেলে? না বলেই কখন থেকে বকবক করেই যাচ্ছেন। কয়েলের ছাইগুলো দিয়ে পুরো রুমটা ছড়িয়ে ছিটিয়ে ভরে ফেলেছে। এখন এগুলো পরিষ্কার করবে কে? সারাদিন রুমগুলো উল্টাপাল্টা করে। আমি গোছাতে গোছাতে অস্থির হয়ে গেছি। এরকম দুষ্টুমি কেন করবে? আমিও তো ওর মতো ছোট ছিলাম, শান্ত হয়ে বসে থাকতাম। নিশ্চয়ই ছোটবেলা আপনি ওর মতো ছিলেন, সেই জন্যই ছেলেটা এরকম বাদর হয়েছে। জায়ান তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, মোটেও না। আমি কত শান্তশিষ্ট একটা ছেলে ছিলাম আপনি ভাবতেও পারবেন না। শান্তশিষ্ট লেজ বিশিষ্ট সেরকমই হয়েছে ছেলেটা। যাই হোক, আপনি ওর গায়ে একদম হাত তুলবেন না বলে দিচ্ছি। ও যাই করতে মন চায় করুক, দরকার হলে আপনি পরিষ্কার করবেন না, আগামীকাল কাজের মহিলা এসে সব পরিষ্কার করবে। পদ্ম রেগে রুম থেকে বের হয়ে চলে যায়। জায়ান বুঝলো আজকে তার রেহাই নেই। রাতে খাবার খাওয়ার পর জায়ান আহাতকে ঘুম পাড়িয়ে অপেক্ষা করছে পদ্মর জন্য। জায়ান ভাবছে পদ্ম হয়তো কিচেনে কাজ করছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন পদ্ম এলো না, তখন কিচেনে গিয়ে দেখে পদ্ম নেই, লাইট অফ। তখনই জায়ান বুঝে গেল পদ্ম জান্নাত আর এরশাদের রুমে গিয়ে শুয়ে আছে। এরকম ঘটনা নতুন নয়। যখনই পদ্ম রেগে থাকে তখনই তার শ্বশুর শাশুড়ির রুমে গিয়ে শুয়ে থাকে। অনেক বলেও জায়ান নিজেদের রুমে আনতে পারে না, তাই শেষমেশ জায়ান ও পদ্মকে জোর করে জড়িয়ে ধরে শুয়ে থাকে নিজেও। কিন্তু এগুলো আহাত জন্মের আগের ঘটনা। এখন যেহেতু আহাত আছে, তাই জায়ান আহাতকে নিয়ে এসে পদ্মর পাশে শুয়ে পড়ে। রমজান মাসে ছুটি পড়েছে কলেজে, তাই জায়ান পদ্ম আহাত কুমিল্লা যাচ্ছে ছুটি কাটাতে। আহাদের খুশি দেখে কি, দাদা দাদুর কাছে যাচ্ছে বলে তার লাফালাফির অন্ত নেই। গাড়িতে বসে সে যেন ধৈর্যহারা হয়ে যাচ্ছে। একটু পর পর জিজ্ঞাসা করছে, আম্মু কখন আসবে দাদু বাড়ি? জায়ান পদ্ম বলে, একটু ধৈর্য ধরো, চলে আসবে। অতপর আহাত তার দাদু বাড়ি এসে পৌঁছায়। এসেই সারা বাড়ি দৌড়াচ্ছে। অনিতার 1.5 বছরের ছেলে আয়ান, সেও খুব খুশি আহাতকে পেয়ে। বিকালের দিকে অর্পিতা আসে, তার 2 মেয়ে 1 ছেলে, তারাও যোগ দেয় আহাদ আর আয়ানের সাথে। আয়ান সবার ছোট বলে সবাই খুব আদর করে। অর্পিতার বড় মেয়ে সারাক্ষণ কোলে নিয়ে রাখে আয়ানকে। সব নাতি নাতনিকে একসাথে পেয়ে এরশাদ আর জান্নাত আনন্দে আত্মহারা। শ্বশুর বাড়ি 2 দিন থেকে বাপের বাড়ি চলে আসে পদ্ম। জায়ানের কাজ থাকায় পদ্ম আর অনিতা আসে। অর্পিতার শরীর ভালো লাগছে না বলে সে আসে না। পদ্ম নিজের বাড়ি বহুদিন পর এসে প্রাণ ভরে শ্বাস নেয়। যতই হোক বাপের বাড়ির মতো এত প্রশান্তি কোথাও নেই। তবে ভাই বোন কেউ নেই বলে একটু মন খারাপ হয় পদ্মর। জামিয়াকে কল করে আসতে বলে, কিন্তু জামিয়া জানায় তার ছেলে মেয়ের স্কুলে কোচিং আছে, তাই আসতে পারবে না। একমাত্র ভাই, সেও বিদেশে। এদিকে আহাতকে নিয়ে পড়েছে মুশকিলে। বাড়ির কাছে নদী হওয়ায় একা একা চলে যায় নদীর কাছে। তাই অনিতাকে নিয়ে কিছুদিন কাটিয়ে শ্বশুরবাড়ি ফিরে আসে পদ্ম। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে, জায়ানের চোখে ঘুম নেই। তাই পদ্মকে ডেকে বলল, চলুন না ছাদে গিয়ে রাতের অমায়িক শান্ত মুহূর্তটা উপভোগ করি। পদ্ম ঘুমে বিভোর হয়ে আছে, তাই
রাস্তায় জায়ানের কথা যেন কানেই পৌঁছাচ্ছে না। জায়ান বাধ্য হয়ে ঘুমন্ত অবস্থায় পদ্মকে পাজা কোলে করে এগিয়ে যায় ছাদে। জায়ানের এহেন কাণ্ডে ঘুম ছুটে দৌড়ে পালায় পদ্মর। বিয়ের কয়েক মাস পর জায়ান পদ্মর সাথে ঘুমানোর চেষ্টা করে। প্রথম প্রথম ঘুম না আসলেও পরে ধীরে ধীরে পদ্মর উষ্ণতায় ঘুম চলে আসে জায়ানের। ধীরে ধীরে জায়ানও স্বাভাবিক হয়ে ওঠে। অন্য সবার মতো 10টা-11টার মধ্যে ঘুমিয়ে পড়ে। ছাদে এসে রেলিং ঘেঁষে একটা মাদুর পেতে রেলিংয়ে হেলান দিয়ে পদ্মকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বসে জায়ান। তারপর আকাশের পানি তাকিয়ে মুহূর্তটা উপভোগ করে। আর পদ্ম বাচ্চাদের মতো করে গুটিসুটি মেরে জায়ানের উষ্ণতায় আরও আরামে ঘুমিয়ে থাকে। জায়ান হেসে পদ্মর কপালে ভালোবাসার পরও সেঁকে দেয়।